প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম মীমাংসা। শুরু করছি নবম অংশ। কখন যাবে ও? 1 ঘন্টার মধ্যে। কর্কশভাবে হেসে উঠল ম্যারিয়ন। এই প্রথম মুখ খুলল। ভালো, দারুণ কাজ করেছো হেবেন। ফলের কাছাকাছি নিয়ে যাচ্ছ মাছির দলকে, তাই না? ঝট করে ঘুরে দাঁড়ালো হেবেন। তুমি একটা মাথা মোটা দানব, মিক। তোমার কি ধারণা মাথা খারাপ হয়ে গেছে আমার? ঠিকই সন্দেহ করেছে শেরিফ। ওর সাথে একমত হওয়া এবং ওকে পথ দেখানো উচিত আমাদের। সব মিলে বুলিয়ন না থাকলে কিছুই খুঁজে পাবে না গ্রিন। এবং ভবিষ্যতে মনে রাখবে, ওকে সাহায্য করতে চেয়েছি আমরা। ওর প্রস্তাবে সায় না দিয়ে কিংবা ওকে সহযোগিতা না করে কি লাভ হতো শুনি? নিশ্চয় একটা ওয়ারেন্ট নিয়ে আসতো সে, এবং মিল আর সোলের উপর নজর রাখার সুযোগ পেয়ে যেত। ঠিকই বলেছে হেবেন। নিজের সিদ্ধান্ত জানালো সোল প্রিন্স। চিন্তিত দেখাচ্ছে। ভালো কাজ দেখিয়েছ তুমি। ঠিক পথেই চিন্তা করেছ। বলে থেমে গেল। অনেকক্ষণ ধরে ভাবলো কি জানো, কিন্তু ঝামেলাটা তোমার হাত দিয়েই শুরু হয়েছিল হেবেন। একটা বাচ্চার কাছে বুলিয়ন সহ হাতে নাতে ধরা খেয়েছো তুমি। ওরকম না হলে সারা জীবনেও গিরিনের মাথায় সন্দেহ ঢুকতো না। সব মিলে তদন্ত চালানোর চিন্তা করার চেয়ে নিজের ডেস্কে বসে ঢুলতে পছন্দ করতো। তুমি কি করেছো সোল? নিজ হাতে জিম গোগার্ডের গরদান দিয়েছ, একই সুরে বলল হেবেন। জিম খুন না হলে অ্যালেক্সও আমাকে অনুসরণ করতো না সেদিন। ক্ষীণ আভা দেখা গেল প্রিন্সের ফ্যাকাশে মুখে। অসন্তোষের সাথে তাকালো ওর দিকে, কিন্তু বলল না কিছুই। ম্যারিয়নের দিকে ফিরল। এখনই চলে যাও মিক। যেভাবে পারো শেরিফের সাথে ভিড়ে যাও। মিল দেখিয়ে নিয়ে এসো ওকে। মাথা খারাপ হলো নাকি তোমার সোল? তীক্ষ্ণ স্বরে বলল হেবেন। আমিই যাব গিরিনের সাথে? নীরবতা নেমে এলো কামরায়। কেন? প্রায় নির্দেশে সুরে জানতে চাইল প্রিন্স। কারণ গ্রিন জানে স্টেজের সাথে ছিলাম আমি। কারণ ও জানে স্টেজ লাইনটা আমিই চালাই। দুটো কারণ শুনলে। আরেকটা যদি জানতে চাও তো বলতে পারি, এবং ওটাই আসল কারণ। নিজের বুকে টোকা মারল। আমার সম্পর্কে প্রায় কিছুই জানে না শেরি। আমাকে একজন ডেপুটি হিসেবে দেখবেও সন্দেহও করবে না। ভাবতেই পারবে না তোমার বা অন্য কারোর সাথে সম্পর্ক আছে আমার। ঘাড়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকা কোনো শেরিফকে ভুল পথে পরিচালিত করার সুযোগ মিকের চেয়ে আমারই বেশি। ম্যারিয়নের দিকে ফিরল। চোখে নিখাদ রোষ ফুটে উঠল। গ্রিনের কাছ থেকে দূরে থেকো মিক, নইলে ঘাড়ের উপর তোমার গোবর ভরা ওই জিনিসটা লাথি মারতে মারতে 3 টুকরো করে ফেলবো। ঝট করে দাঁড়িয়ে পড়ল মিক ম্যারিয়ন। আক্রোশে ফেটে পড়বে যেন। ধক ধক করে জ্বলছে চোখ দুটো। দ্রুত এগিয়ে এলো হেভেনের দিকে। দুহাত দূরে থাকতে সোল প্রিন্সের তীক্ষ্ণ স্বর থামালো দানবকে। কিন্তু আক্রোশ বা ঘৃণা কোনোটাই মিলিয়ে গেল না চোখ মুখ থেকে। একদিন ঠিকই তোমাকে খুন করব আমি। থামো তোমরা, রায় চেঁচিয়ে উঠল প্রিন্স। উঠে দাঁড়িয়েছে। ঘুরল না হেভেন, বরং ঘাড়ের উপর দিয়ে উপহাসের দৃষ্টিতে তাকালো প্রিন্সের দিকে। আমাকে নিয়ে দ্বিধা বা সন্দেহ থাকলে বলে ফেলো সোল, কিংবা ব্যাপারটা যদি তোমার মাথায় না ঢুকে থাকে তাও জানাও। নিজের সুবিধাজনক পথটা যদি দেখতে না পাও তো বলতেই হবে যথেষ্ট হলুদ জিনিস নেই তোমার মাথায়, অন্তত আমার সাথে কাজ করার জন্যে। কারণ আমি মনে করি ওই জিনিসটা যথেষ্টই আছে আমার। পরিষ্কার বুঝতে পারছি। গোমরা মুখে সম্মতি জানালো সে। এবার দয়া করে তোমাদের লম্পজম্প থামাবে? নিশ্চয়, যতক্ষণ পর্যন্ত শেষ করল না হেবেন। তাকিয়ে আছে বিহবল মিক ম্যারিয়নের দিকে। দানবের বিষয় দেখে দাঁত কেলিয়ে হাসল। এখন ফিলের দেয়া সিগারেটটা পকেট থেকে বের করার সময় ভাবল। বাড়িয়ে দিল প্রিন্সের দিকে। শনিবারের ফাইটের শুভেচ্ছা ও অফিসিয়াল সম্মতি হিসেবে সকালে আমাকে এটা দিল লেফটেন্যান্ট স্টিলম্যান। সাগ্রহে সিগার নিয়ে গন্ধ শুকল প্রিন্স। লম্বা গভীর একটা নিঃশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়ল। তাকে যথেষ্ট সময় দিল হেবেন। ধরানোর পর সিগারের বিশেষত্ব যাচাই এবং উপভোগ করার সুযোগ।
এবার একটা নোট লিখে দাও আমাকে, উষ্ণ আন্তরিক কণ্ঠে বলল ও। যেন একটু আগে কিছুই ঘটেনি এখানে। সব মিলে আছে এমন কারো উদ্দেশ্যে লেখো। আমাকে কয়েকবার দলবদল করতে দেখেছে ওরা। অবস্থা এমন হয়েছে, একটা নোট বা ওরকম কিছু না হলে আমাকে দেখে গুলি করতেও বোধহয় দ্বিধা করবে না। এসে সুইবেল চেয়ার ঘুরিয়ে ডেস্কের দিকে ফিরল পেন্স। ডয়ার থেকে কাগজ কলম বের করে লিখতে শুরু করলো। সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে ম্যারিয়নের দিকে তাকালো হেভেন। নিজের উপর সন্তুষ্ট, দানবের আক্রোশ বা ঘৃণাভরা চোখ ওর সন্তুষ্টি কামাতে পারল না। পেন্স ম্যারিয়নের বাড়ির পেছনের দেয়ালে ঝোলানো কালো বোর্ডে লেখা বাজির দর হতাশ আর অসন্তোষী বয়ে নিয়ে এলো মার্ক বিষ্টর জন্যে। ইচ্ছে না থাকলেও ফের বোর্ডের দিকে চলে গেল দৃষ্টি। তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এমনভাবে যেন মনে ক্ষীণ আশা কোনোভাবে ওখানকার লেখাগুলো পাল্টে দিতে পারবে। কিন্তু কিছুই বদল হলো না, এবং কিছুই বদল করা সম্ভব নয়। জানে মার্ক। 2 মাইনারকে পাশ কাটিয়ে সেলুন থেকে বেরিয়ে এলো ও। বাইরে ঠান্ডা বাতাসের মধ্যে বোর্ড ওকে এসে দাঁড়ালো। নিজেকে অসুস্থ ও অক্ষম মনে হচ্ছে ওর। সকাল থেকে এ পর্যন্ত নাস্তা করেনি বলেই হয়তো, ভাবল সে। ইচ্ছেটাও অবশ্য নেই এখন। হিসিং রেইলের দিকে এগিয়ে যাওয়ার সময় শূন্য দৃষ্টিতে তাকালো সারি সারি দালান আর বাড়ির দিকে। গতরাতে হাত ফসকে বেরিয়ে গেছে সুবর্ণ সুযোগ। সারাটা রাত নিজের ভাগ্যকে কিভাবে বদলানো যায় তাই নিয়ে ভেবেছে, অথচ এদিকে ওর অজান্তে পেরিয়ে গেছে সুযোগটা। দুর্ভাগ্য আর কাকে বলে? রাতটা অফিসে না কাটালে হয়তো এমন কিছু ঘটতো না। পুরানো এক বন্ধুকে চিঠি লিখেছে ও। ওখানকার খনিতে টাকা খাটানোর এখানকার খনিতে টাকা খাটানোর আহ্বান জানিয়েছে। যাদের কাছ থেকে ধার করতে পারে এবং টাকা পাওনা আছে এমন লোকের একটা তালিকা তৈরি করেছে। কিন্তু তার চেয়েও লম্বা একটা তালিকা পাওনাদারদের। লারামিতে ভালোই জমিয়েছে ওর সতীর্থ এক আইনজ্ঞ। চিঠিতে নিজের লাইব্রেরির সমস্ত বই কেনার প্রস্তাব দিয়েছে তাকে। ক্লায়েন্টদের গচ্ছিত স্টক সার্টিফিকেট ব্যবহার করে ব্যাংক থেকে ধার নেয়ার ফন্দি করেছে মার্ক। সার কথা, যে কোনো সৎ ও অসৎ উপায়ে অল্প সময়ে $5,000 জোগাড় করার পরিকল্পনা করেছে। ও যখন পরিকল্পনা নিয়ে ব্যস্ত, এদিকে প্রিন্স ম্যারিয়নে ফাইটের তারিখ ঘোষণা করা হয়ে গেছে। মাঝরাতে গলা ভেজাতে সেলুনে গিয়েছিল মার্ক। ততক্ষণে 2-1 নেমে এসেছে বাজির দর। আজ সকালে সমান সমান হয়ে গেছে। মাত্র দুদিন পরেই ফাইট, অথচ ওর কাছে কোনো টাকা নেই। ফাইটে কে জিতবে নিশ্চিত জানার পরও তথ্যটা কোনো কাজে আসছে না। দূরের রাস্তার দিকে তাকালো, বুঝতে পারছে এ সময় অফিসেই থাকা উচিত, কিন্তু ভ্রুক্ষেপ করছে না। সারা রাত জেগেছে, ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় দোষারোপ করার চেষ্টা করেছে কাউকে, কিন্তু প্রতিবারই নিজেকে ছাড়া কাউকে পায়নি। স্থানর মতো দাঁড়িয়ে থাকলো মার্ক বৃষ্ট। পিচিং রেইলের কাছে ওর পাশে এসে দাঁড়িয়েছে এক লোক। পোস্ট ছেড়ে নেমে গেল লোকটা। রেল থেকে ঘোড়ার লাগাম খুলে নিল। লোকটার উপস্থিতি সম্পর্কে এবার সচেতন হলো মার্ক। চিনতে পারল। 1 মিনিট হেবেন, তীক্ষ্ণ স্বরে ডাকলো। মার্ক দেখল ওকে দেখার সঙ্গে সঙ্গেই অসন্তোষ ফুটে উঠেছে হেভেনের চোখে। কোনো কারণ ছাড়াই রেগে গেল মার্ক। পোস্ট ছেড়ে নেমে এলো। গত রাতে কি ঘটেছে? শনিবার ফাইট করছো কেন? রাগ চেপে সংযত নিচু স্বরে জানতে চাইল। আমাদের চুক্তিতে কোনো তারিখের কথা লেখা ছিল? শীতল সুরে জানতে চাইল হেভেন। নিশ্চয়, যখন তোমার হাতগুলো সেরে উঠবে। দস্তানা খুলে হাত বাড়িয়ে ধরল হেভেন। ব্যান্ডেজ নেই। আঙুলের গাঁটে কেবল শুকিয়ে যাওয়া চামড়াই চোখে পড়ল। কয়েক জায়গায় নতুন করে গজাতে খসে পড়ছে পুরনো ক্ষতবিক্ষত চামড়া। কিন্তু ওরা বলছে প্রায় অক্ষত হয়ে আছে তোমার হাত। এ নিয়ে বাজিও ধরছে লোকজন। গোল্লায় যাক ওরা। শীতল কঠোর শোনালো হেভেনের কণ্ঠ। গতকাল দুপুরে 6-1 অডস ছিল। সুযোগটা কি তুমি নিতে পারোনি? প্রায় বিদ্বেষের সুরে বলল ও শেষ কথাটা। বাজি ধরার মতো টাকা ছিল না আমার কাছে, তিক্ত স্বরে বলল মার্ক। হতাশায় বুঝে এলো গলা। সৎ থাকার একটা উপায় পেয়ে গেছো তুমি। আমার কাছে একটা জবানবন্দি আছে, ভুলে যাওনি নিশ্চয়?
খেপা সুরে তর্পে উঠল মার, চোখে নগ্ন ঘৃণা। না, শনিবার রাতের আগে ওটা যদি কাউকে দেখাও খুন হয়ে যাবে তুমি। একটা পয়সাও বাজি ধরতে পারিনি আমি। প্রমাণ ছাড়া ওরা কিছুই করতে পারবে না আমার। আমি করব। মার্কের চোখে চোখ রাখলো হেবেন। নিরুত্তাপ কঠিন শোনালো ওর কণ্ঠ। তারপর নিষ্ফেয় সুরে ঘোষণা করলো, প্রতিশ্রুতি রাখবো আমি, বৃষ্ট। তুমিও নিজেরটা রাখবে। বলে আর দাঁড়ালো না, ঘুরে স্যাডলে চাপলো। একবারের জন্যও ফিরে তাকালো না। স্থির চোখে ওর যাওয়া দেখলো মার্ক। ঘৃণা আর আক্রোশ ঝরে পড়ছে দৃষ্টিতে। কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়লাম আমি? তিক্ত মনে ভাবল। একাধিক খুনি লোকের সাথে রফা করতে চেয়েছে, কিন্তু তারা সবাই নিশ্চিতভাবেই ওর চেয়ে শেয়ানা এবং নিষ্ঠুর। হেভেন লোকটাও কম নয়, ওকে গুলি করতে একটুও কাঁপবে না লোকটার হাত। জানে মার্ক, সত্যিই যদি জবানবন্দিটা শেরিফের কাছে নিয়ে যায় ও। এগুলো মার্ক বৃষ্ট। অফিসের সিঁড়িতে ভিড় চোখে পড়ল ওর। অনায়াসে আঁচ করতে পারছে লোকগুলোর পরিচয়, এবং চিন্তাটা মাথায় আসতে অসুস্থ বোধ করল। শেষ পর্যন্ত তাহলে ওর সৎ আইন ব্যবসার অবসান ঘটল। ক্লায়েন্টদের গোপন খবর প্রকাশ করার পরিণতিতে প্রাণ নাশের হুমকি আসছে। সহসাই মনে হলো টাকা চেয়ে রাতে যেসব চিঠি লিখে সকালে পোস্ট করেছে ওগুলোই ভবিষ্যতে তাড়া করে বেড়াবে ওকে। প্রিন্স ম্যারিয়ন, হেভেন বা এরকম সুযোগ সন্ধানী লোকগুলো ব্ল্যাকমেল করতে পারে ওকে। এখানেই শেষ হয়ে গেছি আমি। প্রবল হতাশার সাথে চিন্তাটা ঢুকলো ওর মাথায়। যেভাবেই হোক এ গ্যারাকল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু মেরি? ঘুরেও উল্টো দিকে এগোলো। সরু গলিতে ঢুকে পড়ল। হোলিঙ্গারের জেনারেল স্টোরের কাছে এসে বাঁক নিয়ে স্টবলের দিকে এগোলো, কিছুটা দীর্ঘ ভঙ্গিতে। সিদ্ধান্তটা কিভাবে নেবে মেরি? অবশ্য দুদিন আগে কিছুটা আভাস দিয়েছিল মেয়েটাকে পরোক্ষভাবে। এবার মেরির উপর সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব চাপিয়ে দেবে। শিগগিরই ওকে বিয়ে করতে হবে, এবং এই ক্যাম্প ছেড়ে চলে যাবে ওরা। হয়তো মানসিক আঘাত পাবে মেয়েটা। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে না পারলে ভবিষ্যৎ স্বামীকে হারাবেও। এ ধারণা হয়তো মাথায় আসবে না। শক্ত ধাতের মেয়েও, এবং ভয়টা ওখানেই। বাপকে ছেড়ে যাওয়া কিংবা ভালোবাসার মানুষটিকে পাওয়া, কোনটা যে ও গ্রহণ করবে নিশ্চিত হতে পারল না মার্ক। সৌভাগ্য কিনা এখন আর নিশ্চিত নয় মার্ক বিষ্ট। একসময় এই এলাকার আশপাশে উজ্জ্বল এবং সম্ভাবনাময় একজন তরুণ আইনজ্ঞ হিসেবে পরিচিতি ছিল ওর। অন্য কোথাও নতুন করে শুরু করা কঠিন হবে না। স্টামবার্গের দিকে এগোনোর সময় উৎসাহ বোধ করল মার্ক। হয়তো উজ্জ্বল একটা দিন, এবং স্টেবল থেকে ভাড়া করা তেজি ঘোড়াটা দ্রুত এগোচ্ছে বলেই। তাছাড়া গত কয়েক ঘন্টায় নিজেকে ও ভেবে প্রবোধ দিয়েছে সুদর্শন তরুণ এক আইনজ্ঞ সে, যার কোনো অতীত নেই, বরং আছে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি, এবং সামনেই ওর জন্য অপেক্ষা করছে অসাধারণ একটা মেয়ে। স্টামবার্গে কখনোই অপরিচিত কিংবা কোনো কিছু বদলে গেছে মনে হয়নি ওর। আজ অবশ্য কোনো দিকেই তাকালো না। সরাসরি প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে চলে এলো ক্যাপ্টেন জনসনের কোয়ার্টারের সামনে। স্যাডল ছেড়ে রেলে ঘোড়ার লাগাম বেঁধে পৌঁছে উঠে এলো। নিজের দিকে সমালোচনার দৃষ্টিতে তাকালো। টেনে টুনে ঠিক করলো জামা কাপড়। দরজায় নক করে সাড়া পেল না মার্ক। অজান্তে ভুরু কুচকে উঠল ওর। শ্রাক করে 2 কোয়ার্টারের মাঝখানের প্যাসেজ ধরে শেষ প্রান্তে চলে এলো। বামে মেরিদের কিচেনের দরজা। নক করলো মার্ক। এবারও কোনো সাড়া এলো না। পিছিয়ে এলেও ও স্টোভের পাইপের দিকে তাকিয়ে দেখলো ক্ষীণ ধোঁয়ার রেখা উঠে যাচ্ছে আকাশে। জুতো থেকে তুষার ঝেড়ে দরজার কাছে এলো। নক করলো আবার, এবার বেশ জোরে সরে। মার্ক আবিষ্কার করলো দরজা বন্ধ করা হয়নি। ঠেলা দিতে কভার দুটো সরে গেল। ভেতরে ঢুকলো। মেরির বেডরুমের দরজা খোলা। কিচেন পেরিয়ে প্রায় নিঃশব্দে এগোলো। মেরির কামরার দরজায় এসে দাঁড়াতে দেখলো ঘুমিয়ে আছে মেয়েটা। মেঝেতে গড়াচ্ছে একটা পা। লম্বা সোনালি চুলের রাশি ছড়িয়ে আছে বালিশের উপর। ভঙ্গিটা দেখে মনে হলো ক্লান্ত হয়ে খানিকটা জিরিয়ে নিতে বিছানার কিনারায় বসেছিল মেরি। কিন্তু হঠাৎ করেই ঘুম নেমে আসে ওর চোখে। নিঃশব্দে কামরায় ঢুকলো মার্ক।
ঝুঁকে মেরির গালে চুমো খেলো। ঘুমের মধ্যেই হাসলো মেয়েটা, চোখ মেলে তাকালো। বুড়ো কুচকে উঠল প্রথমে, তারপর ওকে চিনতে পেরে সজাগ হয়ে উঠল পুরোপুরি। হাসলো লাজুকভাবে, কিন্তু কপালের কুঞ্চন পুরোপুরি দূর হলো না। গুণী গৃহিণী গুণী গৃহিণী হবে তুমি, চুলোয় রান্না চড়িয়ে দিব্যি ঘুম দিচ্ছ। উপহাসে সুরে বলল মার্ক, হাসছে। কিন্তু নিঃসন্দেহে সুন্দরী, এমনকি ঘুমের মধ্যেও। অতীত তারা করছিল আমাকে, ঘুম জড়ানো কণ্ঠে বলল মেরি। ক্যাপ আর ফিল রাতে ঘুমাতে দিচ্ছে না। আর এদিকে তুমিও দেখছি দিনের বেলায় জ্বালাতন শুরু করেছ। উঠে বসলো, কপাল থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিল আলতো হাতে। হাসার সময় কৌতুক দেখা গেল চোখে। ঘুমের কথা বলছিলে, তুমি নিজেই চেষ্টা করে দেখোনি কেন? রাতটা খুব উত্তেজনায় কেটেছে আমার। ব্যাপারটা চিন্তা করে ঘুম আসছিল না। কোন ব্যাপার? আমাদের বিয়ে। খোদা, বিয়ের আগের দিন তাহলে কি অবস্থা হবে তোমার? এখনকার মতোই। মেরির একটা হাত নিজের হাতে তুলে নিল মার্ক। ক্ষীণ কৌতূহলের হাসি দেখা গেল মেয়েটার চোখে। মেরি, খুব শিগগিরই বিয়েটা হোক, এই চাই আমি, আজকে এবং এখনই। হয়তো পাগলামির মতো শোনাচ্ছে, কিন্তু পাগলামিই করব আমরা। অস্বাভাবিক রকম নীরব দেখালো মেরিকে। দেখছে ওকে। আমি কি জেগে আছি? নিশ্চয়। গতরাতে হঠাৎ করেই মাথায় এলো চিন্তাটা। বোকার মতো অপেক্ষা করছি আমরা। এই ক্যাম্পে কি এমন রোজগার করতে পারছি আমি? তাছাড়া শহরটা এখন অবনতির দিকে যাচ্ছে। খনি থেকে আগের মতো আঁকড়ি উঠছে না, দিন দিন কমছে কেবল। বছর খানেকের মধ্যে হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এরপর স্টাম্প মিলের পালা, মাইনাররাও থাকবে না। শেষে শূন্য একটা অফিসে বসে থাকতে হবে আমাকে। পুরো শহর খুঁজলেও বোধ হয় একজন ক্লায়েন্ট পাবো না। তোমার নিজের কথাও চিন্তা করো। আমার ব্যাপারে আবার কি? একই ব্যাপার। পুরো কামরায় চোখ বুলালো ও। কোনো তরুণী মেয়ের উপযুক্ত কামরা নয় এটা। বাপের সংসার সামলাচ্ছে, একটা লগের তৈরি বাড়িতে থাকছে, যেখানে কোনো প্রাচুর্য নেই। আমরা কেন এটা মেনে নেব? হতে পারে এজন্যে। বাড়িটা বরাবরই আমার পছন্দ, কিন্তু আর পছন্দ করার দরকার নেই, করোও না। উদ্দীপ্ত স্বরে বলে গেল মার্ক। চলো আমরা অন্য কোনো শহরে যাই, নতুন কোথাও। ওখানে নতুনভাবে শুরু করতে পারবো আমি। জমিয়ে তোলার সম্ভাবনা যেখানে এ শহরের চেয়ে অনেক বেশি থাকবে। চলো যাত্রা করি এখনই। তাকিয়ে থাকলো মেরি শান্ত এবং অনুসন্ধানী দৃষ্টিতে। তারপর ঠান্ডা দেখালো ওর চাহনি। মার্ক, আমাকে কি চোরের মতো দেখাচ্ছে? গুড গড, কি অলক্ষণে কথা বলছো! তাহলে চোরের মতো কিছু করতে বলো না আমাকে। মার্কের মুঠি থেকে হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো মেরি। রাগে লাল হয়ে গেছে মুখ। চোরের মতো কোনো প্রিচারের কাছে যাচ্ছি না আমি, কিংবা একটা স্টেজে চড়ে অচেনা কোথাও যাওয়ার আগে তার বাণীও শোনার ইচ্ছে আমার নেই। নতুন শহরটা কোথায়? নামটাও বলনি তুমি। কোনো কিছু থেকে পালিয়ে যাচ্ছি না আমি। যা আছি তাই থাকতে পছন্দ করি, এবং যা করছি তাও। তুমি কেন পছন্দ করতে পারছো না? বলেছি তোমাকে। যেভাবে বললে, উচ্ছন্নে যাওয়া কোনো বখাটে ছেলেও এভাবে বলবে না। তপ্ত স্বরে বলল মেরি। কিসের ভয়ে পালাতে চাইছো তুমি মার্ক? কেন তোমার সাথে যাব, যখন এমনকি জানিই না কোথায় যাচ্ছি? লাল হয়ে গেল মার্কের মুখ, কিন্তু নির্বিকার দেখাচ্ছে মেরিকে। মার্কের দিকে তাকিয়ে থাকলো যতক্ষণ না দৃষ্টি সরিয়ে নিল মার্ক। বুঝতে পারছো না তুমি, এবং বোধ করি কখনো বুঝবেও না। কিছুটা কোমল হয়ে এলো মেরির কণ্ঠ। বিয়েটাকে ধীরভাবে গ্রহণ করছি আমি। তুমি পাশে থাকার সময় প্রতিটি মুহূর্তে তা অনুভব করেছি, কারণ একটা মেয়ের জন্যে ওটা সারা জীবনের ব্যাপার। থেমে গেল ও। দ্বিধা দেখা গেল চোখে। তারপর খেই ধরল। কিন্তু শেষ দিকে আমার মনে হলো যেন পারদ ধরে আছি, ধরে রাখতে চাইছি, অথচ পারছি না। ওটাকে স্পর্শ করতে চাইছি, কিন্তু আমার অনুভূতিতে শুধু ওজন হিসেবে ধরা দিচ্ছে। তোমার কথা বলছি মার্ক, বুঝতে পারছো? অপ্রস্তুত হাসি দেখা গেল মার্কের মুখে। এরপর বিদ্বেষ পুষে রেখো না মনে, এরকম বিদ্বেষ পুষে রেখো না মনে, মেয়ে। এমন তাড়াহুড়োর
কথা সত্যিই ভাবিনি আমি, কিংবা বলিও নি, অন্তত তুমি যেভাবে বলছো। ফের মেরির একটা হাত টেনে নিল সে। চিন্তা করো না, জুন পর্যন্ত অপেক্ষা করতে পারবো আমি। হাতটা ছাড়িয়ে নিল মেরি। সরাসরি চোখ রাখলো মার্কের চোখে। জুনেও আমাদের বিয়ে হবে না মার্ক, এবং পরেও না, কখনোই নয়। দেহের পাশে নেমে এলো মার্কের বাড়ানো হাত। প্রবল বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্যে। অপলক দৃষ্টিতে তাকিয়ে মেরি জনসনের চোখে ভান কিংবা তামাশা দেখতে পেল না সে। মেয়েটা সিরিয়াস এবং বুঝে শুনেই কথাটা বলেছে। অজানা একটা আতঙ্ক গ্রাস করল মার্কে। অপ্রকৃতিস্থের মতো পুরানো ভুবন ভুলানো হাসি হাসবার প্রয়াস পেল। ভালোবাসার পরে ঘৃণা, ব্যাপারটায় বিশ্বাস নেই আমার মেরি। এক সময় ভালোবেসেছ আমাকে, এখনও তাই। এমনকি যদি তুমি পাগল হয়ে গিয়েও থাকো, পরে মত বদলে যাবে তোমার, জানি আমি। এখন আর সেটাকে ভালোবাসা মনে হচ্ছে না আমার মার্ক। মোহ কিংবা তোমার প্রতি করুণা বলতে পারো। একটু আগেও তোমাকে বিয়ে করতে রাজি ছিলাম, কেবল প্রতিশ্রুতি রক্ষা করতেই। কারণ এটুকু সততা আর অহংকার আমার আছে এখনও। নীরবতা নেমে এলো কামরায়। মেরি আর কিছু না বলায় উৎসাহ বোধ করলো মার্ক। তার মানে পরের বার যখন তোমার দরজায় নক করব, বলতে চাচ্ছ উত্তর দেবে না তুমি? যদি নিশ্চিত হই তুমি এসেছো, তো দরজা না খুলে তার উপর দিয়েই গুলি করব আমি। মেরি, প্রবল রাগে কেঁপে উঠল মার্কের গলা। বেরিয়ে যাও, শীতল নিরুত্তাপ কণ্ঠে বলল মেরি। কি পরিমাণ বিরক্তিকর হয়ে উঠেছ এ ধারণাটা পর্যন্ত নেই তোমার। বেরিয়ে যাও। টেবিল থেকে হ্যাট তুলে নিল মার্ক, রান্নাঘরের দিকে এগোলো। কোয়ার্টার থেকে বেরিয়ে পেছনে দরজা ভিড়িয়ে দিল। প্যাসেজে আসতে একই সাথে রাগ, হতাশা আর অপমানের তীব্র জ্বালা অনুভব করল। মুহূর্তের জন্য থামলো, হাত পাক ঘুরল, তারপর এগিয়ে যাওয়াই মনস্থ করলো। অনুভূতিগুলো এতই প্রকট, শারীরিকভাবে অসুস্থ বোধ করছে মার্ক। ব্যাগ আর সব কিছু গোল্লায় যাক, ভাবল সে। ওগুলো ছাড়াই জঘন্য এ শহর ছাড়বে। স্যাডেলে চলল, জানে এখানে এটাই শেষ আশা। তিক্ততার ঘৃণার সাথে আশা করল একেবারে চলে যাওয়ার আগে কিছুটা হলেও একই জিনিস এদেরকে ফিরিয়ে দেবে। ড্রাইভ ড্রাইভ হয়ে প্যারেড গ্রাউন্ড ধরে এগোনোর সময় অ্যাডজুটেন্ট বিল্ডিংয়ের সামনে টানানো পতাকার উপর পড়ল ওর চোখ। হঠাৎ করেই চিন্তাটা এলো মাথায়। আচমকা লাগাম টানতে থমকে গেল ঘোড়াটা। স্যাডল থেকে শেষরে নামলো, এগুলো কমান্ডিং অফিসারের কামরার দিকে। ওকে উষ্ণ অভ্যর্থনা জানালো কর্পোরাল ওয়েলস। ক্যাপ্টেন জনসন আছে? নেই স্যার, ক্যাপ্টেন হাউইয়ের সাথে ইন্সপেকশনে বেরিয়েছেন। ক্যাপ্টেনের কাছে আমার কিছু দলিল আছে, ওর ছেপে রেখেছে। সেফ খোলার অধিকার নিশ্চয় নেই তোমার? না স্যার, নিষ্ফল সুরে বলল সৈনিকটি। কেবল কমান্ডিং অফিসার আর অ্যাডজুটেন্টদের কাছে চাবি থাকে। 5টার মধ্যে ফিরবে সে? নিশ্চয় স্যার। ক্ষণিকের জন্যে ভাবল মার্ক। এ ফাঁকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মালপত্র গুছিয়ে নিতে পারবে। শেষ মুহূর্তে কিছু কাজ সেরে 5টার মধ্যে ফিরে আসতে পারবে এখানে। জবানবন্দিটা পাওয়ার পর শেরিফের অফিসে পৌঁছে যাবে 6টার মধ্যে। তারপর ফিনিক্স ইয়ার্ডে গিয়ে পয়েন্ট অফ রক্সের স্টেজ ধরতে পারবে, ওখান থেকে ট্রেনে চড়ে। পরিকল্পনাটা পছন্দ হলো ওর। হেভেন আর প্রিন্সের পাওনা ভালোই মিটিয়ে দেয়া যাবে। জন হেভেনের স্টেজে চড়ে সাউথ পাস সিটি ছাড়বে। চিন্তাটা মাথায় আসতে হাসি পেল ওর। ধন্যবাদ কর্পোরাল। তুমি কি ক্যাপ্টেন জনসন বা লেফটেন্যান্ট স্টিলম্যানকে জানাবে 5টার সময় দলিলগুলো নিতে আসবো আমি? সাউথ পাস সিটি ত্যাগ করতে এক মুহূর্ত দেরি করেনি জন হেভেন। সাউথ পাস রোড ধরে এগোলো ও ফেইট আর আক্রিক ওয়াগনের ভিড় এড়াতে রাস্তার একপাশে সরে গেল। সোল প্রিন্সের কথা ভাবছে। একটু আগে প্রিন্সের বলা প্রতিটি কথা, গলার স্বরের পরিবর্তন মনে করেও নিশ্চিত হতে পারল না শেরিফের সমিল পরিদর্শনের সংবাদ আদৌ লোকটার মধ্যে কোনো সতর্কতার সৃষ্টি করেছে কিনা। নিশ্চিত হওয়ার উপায় একটাই, সমিলের লোকদের সতর্ক করার জন্য কাউকে পাঠাতে পারে সে। তেমন হলে ওর বা ফিল স্টিলম্যানের চোখে পড়বে লোকটা। কারণ শহর থেকে মিলে যাওয়ার রাস্তা ওই একটাই। রাস্তার ভিড় গতি কমিয়ে দিল ওর।
কিন্তু আরগাস মিল পেরিয়ে ইচ্ছে মতো ছোটাতে পারল ঘোড়াটাকে। মাইলখানেক পর মিলে যাওয়ার টেইল পর্যন্ত রাস্তায় শুধু একটা আক্রিকের ওয়াগন চোখে পড়ল। উপত্যকা আর তুষার জমা রুক্ষ জমির উপর দিয়ে পশ্চিমে পাহাড় চেনের দিকে এগিয়েছে টেইল। তুষারের পুরো স্তরের নিচে কয়েকটা বালিয়াড়ি চোখে পড়ল খরগোশের ক্ষীণ ট্র্যাক ওগুলোতে। তুষার শুভ বরফের পটভূমিতে নীল শিরার মতো উজ্জ্বল দেখাচ্ছে সাপগুলো। মেলের রাস্তা এড়িয়ে মূল ট্রেইল ধরে 100 গজের মতো এগোলো হেবেন। তারপর ডানে বাঁক নিয়ে বালিয়ারির পেছন দিয়ে সরে এলো কিছু দূর। ঘাড়ের উপর দিয়ে পেছনে তাকালো। সাউথ পাস রোড থেকে 6 মিলের টেইল আলাদা হওয়ার জায়গাটা পরিষ্কারভাবে চোখে পড়বে এমন এক জায়গায় পৌঁছে থামলো। স্যাডল ত্যাগ করে নিচু একটা পাহাড়ের আড়ালে হাঁটিয়ে নিয়ে এলো ঘোড়াকে। মেসকিটের ডালের সাথে লাগাম বেঁধে ফিরে এলো আগের জায়গায়। রিজের নিচে এসে অপেক্ষায় থাকলো। একটু পরেই আক্রিকের ওয়াগনটাকে দেখা গেল। খালি হওয়ায় চলার সময় মাতালের মতো দুলছে পাটাতন সমেত ওয়াগন। ঘর শব্দ তুলছে। ঠিক পেছনেই নিঃসঙ্গ রাইডার প্রিন্স ম্যারিয়নের এক ফ্লোরম্যান। ঘোড়ার কাছে চলে এলো। রুক্ষ জমি পাড়ি দিয়ে আড়াআড়িভাবে এগোলো মিলের টেইলের উদ্দেশ্যে। তাহলে সবাই ওরা মিলের পথে আছে এখন, ভাবলো হেবেন উত্তেজিত হয়ে পড়েছে। কিন্তু উপত্যকা ধরে এগোনোর সময় দ্বিধা হলো ওর। ইউনিফর্ম ছাড়া লুকিয়ে রাখার মতো অন্য কোনো জিনিস মিলে থাকলে ওকে বলেনি সোল প্রিন্স, কিংবা এমন কোনো ইঙ্গিত কি দিয়েছে? কেবল সময়ই প্রশ্নটার উত্তর দিতে পারবে। শেরিফের সাথে মিলিত হওয়ার নির্ধারিত জায়গায় পৌঁছে অলসভাবে স্যাডল ছাড়ল। কিছু শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালল। চাইলেও মনের অস্থিরতা দূরে সরিয়ে দিতে পারছে না। নির্দিষ্ট সময়ের চেয়ে মিনিট কয়েক দেরি করল শেরিফ গ্রিন। হেভেন জানে মিল পরিদর্শনের ব্যাপারে খুব একটা উৎসাহ নেই তার। অফিস ছেড়ে রাইড করার ব্যাপারটাই বরং উপভোগ্য মনে হতে পারে লোকটির কাছে। নিকট ভবিষ্যতের কথা ভাবছে হেভেন। ধরা যাক এমন অনেক কিছু ফিলের নজরে পড়ল যাতে মনে হতে পারে কোথায় রাখা হয়েছে ইউনিফর্মগুলো। তখন কি এড়িয়ে যাওয়া উচিত হবে যাতে সতর্ক হয়ে না যায় ওরা, নাকি শেরিফের উপর ছেড়ে দেবে ব্যাপারটা? সিদ্ধান্ত নিতে পারল না হেভেন। ইউনিফর্মের ব্যাপারে ক্যাপ্টেন জনসন কিছুই জানায়নি বলে উদাসীন থাকতে পারে অ্যামস গ্রিন। সামনের বাঁকে একটা মালভরা ওয়াগন চোখে পড়ল। পেছনের পাটাতনে চেরাই করা তক্তা সাজিয়ে রাখা। রাস্তার একপাশে সরে গেল ওরা। পেরিয়ে যাওয়ার সময় ওদের উদ্দেশ্যে ক্ষীণ নট করল নির্বিকার মুখের ড্রাইভার। উপত্যকার বাঁক পেরিয়ে হারিয়ে গেল পাহাড়ের আড়ালে। স্লেজ ব্যবহার করে না কেন জানতে চাইল শেরিফ। এত উঁচু নিচু টেইল, প্রায় সারাক্ষণ ঘোড়াগুলোকে সামনে রাখতে হয়। স্লেজ হলে চলা কঠিন হতো, নিষ্প্রিয় স্বরে জানালো। পেছনের ওয়াগান থেকে চোখ ফিরিয়ে সামনের টেইলে তাকিয়ে 4 ঘোড়সওয়ারকে দেখতে পেল। অজান্তে চোখ সরু হয়ে এলো। ঠিক ওয়াগনের পেছনে 4 রাইডার, সশস্ত্র এবং সতর্ক। কোন সেট আপ কোনো সেট আপ? নিজেকে প্রশ্ন করলো, কিন্তু নিশ্চিত হতে পারল না। মুখগুলো ঠিকমতো দেখার আগেই ওদেরকে পেরিয়ে গেল লোকগুলো। কয়েকদিন আগে বুলিয়নগুলো যেখানে লুকিয়ে রেখেছিল হেভেন, জায়গাটায় এসে থামলো ওরা। স্যাডলে বসেই পাশের ঢালটা দেখলো। কাঠ বোঝাই আরেকটা ওয়াগন পেরিয়ে গেল এ সময়। কৌতূহলী চোখে তাকালো ড্রাইভার, যেন ভাবছে ঢালের নিচে এমন কি আজব জিনিস থাকতে পারে যেটা নিয়ে বোকার মতো আলাপ করছে ওরা। নিজেই গতি বাড়ালো শেরিফ গ্রিন। হাতের কাজটা শেষ করতে পারলেই যেন বাঁচে। উপত্যকা পেরিয়ে ঢালু জমির শুরুতে টেইলে ফিল স্টিলম্যানকে দেখতে পেল হেভেন। অলস ভঙ্গিতে একটা শরীরে রাইড করছে। ভাবভঙ্গিতে মনে হচ্ছে কোনো তাড়া নেই। কারণটা বোঝার চেষ্টা করলো হেভেন। পরিষ্কার হলো না, বরং আশঙ্কা জাগলো মনে। ব্যর্থ হয়নি তো সে? কানের উপর কোটের কলার তুলে দিয়েছে ফিল। যতদূর সম্ভব চেপে বসিয়েছে হ্যাটখানা।
ঠান্ডায় লাল হয়ে গেছে ফর্সাকাল। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিল বোধহয়। এবার প্রসন্ন হাসি দেখা গেল মুখে। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুখোমুখি হতে অন্তরঙ্গ ভঙ্গিতে হাত নাড়ল। সুপ্রভাত মিস্টার হেভেন। শেষ পর্যন্ত আমার মালপত্র খুঁজে পেয়েছি। দায়সারা গোছের নট করল শেরিফের উদ্দেশ্যে। একইভাবে পাল্টা নট করল শেরিফ। হেভেন জানে শেরিফের অলক্ষ্যে ওকে খবরটা দিতে চেয়েছে ফিল। স্টেজ লাইনে মাঝে মাঝেই এরকম ভুল হয়ে যায়। দুঃখিত মিস্টার স্টিলম্যান। সামনের নিচু রাস্তার দিকে ইঙ্গিত করলো ফিল। ওয়াগনটা দেখেছ তো? ড্রাইভার লোকটার ভারী দয়া। নিজ থেকেই আমার মালপত্র পৌঁছে দিচ্ছে শহরে। উত্তেজনা বোধ করছে হেভেন। একটু আগে পেরিয়ে যাওয়া শেষ ওয়াগনে ছিল ইউনিফর্মগুলো। ফিলের চোখে সতর্ক দৃষ্টি দেখতে পেল। সহসায় পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। ওয়াগনটাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল 4 রাইডার। কেউ যদি আক্রমণ করে তবে সংকীর্ণ টেইলে চারজনেই চারজনই যথেষ্ট। অন্তত 1 ডজন লোককে আটকে রাখতে পারবে এবং এই ফাঁকে শহরে পৌঁছে যাবে ওয়াগন। নজর রেখো, আগ বাড়িয়ে কিছু করতে যেও না। শুকনো কণ্ঠে বলল। আমিও তাই ভেবেছি। ক্ষীণ হাসি দেখা গেল ফিলের মুখে। সতর্কতার সাথে অনুসরণ করছি। রাতে তোমার সাথে দেখা হলে খুশি হব মিস্টার হেভেন। তোমার পাওনা মিটিয়ে দেব তখন। সন্ধ্যের সময় মিসেস ক্যাসলনের বাসায় পাবে আমাকে। নট করল ফিল। শেরিফকে বিদায় জানিয়ে এগোলো নিজের পথে। অশান্ত হয়ে আছে হেভেনের মন। ভবিষ্যৎ অনুমান করায় বুধ হয়ে আছে বলে শেরিফের প্রশ্নটা শুনতে পেল না। সংবিত ফিরে পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো গ্রিনের দিকে। জানতে চেয়েছিলাম কোনো ঝামেলার ব্যাপার কি না। হ্যাঁ, ইয়ারডে ক্রেট বা অন্য কিছু যাই পায় হার্নেস রুমে নিয়ে যায় ড্রাইভাররা। অর্ধেক সময় ভুল করে যাত্রীদের মালপত্র নিয়ে যায়। হেভেনের ব্যাখ্যায় সন্তুষ্ট দেখালো গ্রিনকে। নিজের মধ্যে এক ধরনের বুনো অস্থিরতা অনুভব করছে হেভেন। ব্যানারম্যান বা অন্য কারো তত্ত্বাবধানে চেরাই করা কাঠের সাথে ইউনিফর্মগুলো ওয়াগনে তুলেছে ওরা। শেরিফের সামনে দিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। মেল পরিদর্শনের নামে প্রহসনের দরকার আর নেই যখন। আসল ঘটনা কি শেরিফকে এখনই বলা উচিত? চিন্তাটা মাথায় আসতে বিরক্তি বোধ করলো। দ্বিতীয়বার না ভেবেই বাতিল করে দিল। এর আগে 2বার শেরিফকে বোকা বানিয়েছ এবং এখন সত্যি ঘটনা সন্দেহান করে তুলবে তাকে। ভাববে আরেকবার হয়তো বোকা বনতে যাচ্ছে। তার সন্দেহ নিরসন করতে দেরি হয়ে যাবে এবং সহজেও হবে না। হয়তো জবানবন্দিটাও দেখাতে হবে। ততক্ষণে ইউনিফর্মগুলো নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে পারবে ওরা। এবার হয়তো চিরতরে হারিয়ে যাবে। তার চেয়ে ফিল স্টিলম্যানের উপর নির্ভর করা যাক। বিকেলের বাকি সময়টুকু দুজনের কাছেই বিরক্তিকর লাগলো। সব মিলে ওদেরকে অভ্যর্থনা জানালো জ্যাক কেলটন। জানালো কাঠ কিনতে বাইরে গেছে ব্যানারম্যান। সোলপিন্সের দেয়া নোট পড়ার পর মুখ থেকে ভান করা বিদ্বেষের পর্দা সরে গেল। আপোষে মিল পরিদর্শন করতে দিল। এমনকি প্রতিটি বাক্স আর ক্রেট খুলে দেখার জন্য একজন লোক দিল ওদের সাথে। হেভেনের চাপাচাপিতে পুরোদস্তুর একটা তল্লাশি অভিযান চালাতে বাধ্য হলো শেরিফ গ্রিন। ওর তদবিরের কথা শুনে নিশ্চয় খুশি হবে সোলপিন্স। 1.5 ঘন্টার বিরক্তিকর তল্লাশি শেষে ওদেরকে কুক শাকে নিয়ে গেল জ্যাক কেলটন। খাওয়ালো। ফেরার সময় এগিয়ে দিল টেইল পর্যন্ত। ফিরতি পথে নতুন উদ্দীপনা নিয়ে এগোলো হেভেন। কিন্তু শেরিফকে দেখে মনে হলো শহরে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে মিল পরিদর্শনের ব্যাপারটায় নাখোশ হয়েছে। শহরে ফিরতে রাত হয়ে গেল। অস্থিরতা বেড়ে চলেছে হেভেনের। অন্ধকারের সুবিধা নিয়ে ইউনিফর্মগুলো যে কোনো জায়গায় সরিয়ে ফেলতে পারবে সোলপিন্স জানেও, এবং তা যদি ফিলের চোখ এড়িয়ে যায় নতুন করে অভিযান শুরু করতে হবে। ভিড় সাউথ পাস সিটির রাস্তায়। ল অফিসের কাছে চলে এলো ওরা। দরজা দিয়ে বেরিয়ে আসা চৌকো আলোয় রাস্তার উপর নোংরা বরফকে ফ্যাকাশে মলিন দেখাচ্ছে। পোর্চের কাছে এসে থামলো শেরিফ। ঘোড়া থেকে নামলো। আমার মনে হয় সন্তুষ্ট হয়েছ তুমি হেভেন, বিদ্বেষের সুরে বললেও হাসল সে। ধন্যবাদ তোমাকে।
লম্বা ক্লান্তিকর যাত্রা আর বিরক্তিকর তল্লাশির কাজ উপহার দেওয়ার জন্যে। এখন দয়া করে কি আমার ঘোড়াটাকে স্টবল পর্যন্ত নিয়ে যাবে? নিশ্চয়। লাগাম তুলে নিতে হাত বাড়ালো হেবেন। ঠিক সেই মুহূর্তে ল অফিসের ভেতর গোলমালের শব্দ কানে এলো ওদের। দরজায় এসে দাঁড়ালো মার্ক বিষ্ট, হাতে হাত, ক্রুব্ধ হয়ে বেরিয়ে আসছে। শেরিফের পাশে এসে দাঁড়ালো, গ্রিনের আস্তিনে রাখলো একটা হাত। হেভেনকে ধরো, আমস, প্রায় নির্দেশের সুরে বলল সে। কঠিন এবং বিদ্বেষপূর্ণ শোনালো গলা। তোমার চোখের আড়ালে যেতে দিও না ওকে। বিস্ময় দেখা গেল শেরিফের চোখে, মার্কের দিকে, তারপর হেভেনের উপর ঘুরে গিয়ে শেষে মার্কের উপর স্থির হলো দৃষ্টি। কি বলছো মার্ক? গ্রিনের হাতে কিছু একটা ধরিয়ে দিল আইনজ্ঞ। খোলো এটা, পড়লেই বুঝতে পারবে। বিদ্বেষ আর রোষ অনুভব করছে হেভেন। জানে মূল্যবান কিছু সময় নষ্ট হবে এখন, কিন্তু নিরুপায় হয়ে সময়টা ব্যয় করতে হবে ওকে। খামের মুখ খুলল গ্রিন, জবানবন্দিটা বের করে আলোতে মেলে ধরল। তারপর উল্টে পাল্টে দেখলো কাগজগুলো, ফিরে তাকালো মার্কের দিকে। কিছুই তো নেই এখানে, একেবারে সাদা কাগজ। বিরক্তির সাথে ঘোষণা করলো শেরিফ। আমস গ্রিন সামনে তুলে ধরল, তারপর শেরিফের মতোই উল্টে পাল্টে দেখল কয়েকবার। অবিশ্বাস আর রাগ দেখা গেল মুখে। কাঁধ দুটো নুয়ে পড়ল, তাকালো হেভেনের দিকে। তুমি চুরি করেছ ওগুলো? তপ্ত ক্রোধে কঠিন শোনালো ওর গলা। কিন্তু বিহবল চোখে তাকে দেখছে হেভেন, উত্তর দিল না। আজ তো একটা শয়তান তুমি হেভেন। প্রিন্সের সাথে হাত মিলিয়েছ, এবং সেও আরেকটা হারামজাদা। তুমি চুরি করেছ জিনিসটা, তোমরা দুজনে। হঠাৎ করেই মার্ক বুঝতে পারলো কাজে আসবে এমন কিছুই বলছে না। হেভেনের চোখে বিরক্তি আর একঘেয়েমি দেখে থেমে গেল। শেরিফের দিকে ফিরল, প্রবল ক্রোধে কাঁপছে ওর নিচের ঠোঁট। মার্কের হাতের কাগজের দিকে অলস দৃষ্টিতে তাকালো অ্যামস গ্রিন। ঠিক কি থাকার কথা ছিল মার্ক? একটা জবানবন্দি হেভেন দিয়েছিল এবং রাখতে বলেছিল আমাকে, সিল করা খামের উপর। মার্ক বিষ্ট অথবা জন হেভেন। লেখা অবস্থায় নিরাপদ এক জায়গায় রাখা হয়েছিল জবানবন্দিটা। দেখতেই পাচ্ছ সাদা কাগজ ছাড়া কিছু নেই এখন। তার মানে ওই চুরি করেছে। হেভেনের দিকে ফিরল গ্রিন। ও যা বলছে ঠিক না, মিথ্যে বলছো তুমি। অস্বীকার করতে পারবে আমার অফিসে এসে জবানবন্দি দিয়ে যাওনি? না। শীতল সুরে অস্বীকার করলো হেভেন। বুনো একটা গোঙানি শোনা গেল মার্কের গলার গভীরে। চাপা স্বরে গাল দিল। হাঁটু গেড়ে বসে শেরিফের পায়ের কাছে খামটার খোঁজে ব্যস্ত হয়ে পড়ল। এটাই খুঁজছ? জানতে চাইল শেরিফ। একটা খাম বাড়িয়ে ধরল, হাতেই ছিল এতক্ষণ। পড়ো, পড়ে দেখো, চিৎকার করে বলল মার্ক, মরিয়া হয়ে উঠেছে। এখানে লেখা মার্ক বিষ্ট অথবা জন হেভেন, বলল গ্রিন। হেভেনের দিকে খামটা বাড়িয়ে ধরল। খামটা নিয়ে আলোয় ধরল হেভেন, তাকালো, তারপর মাথা নাড়ল। আমার লেখা নয় শেরিফ। ফের গাল দিল মার্ক। প্রবল হতাশার সাথে অনুভব করলো বেইমানি শোধ তুলছে হেভেন। সেজন্যই ঠান্ডা মাথায় মিথ্যে বলছে। মেজাজ সামলাতে রীতিমতো যুদ্ধ করতে হলো ওকে। জবানবন্দিতে লেখা কথাগুলো মনে করার চেষ্টা করলো। ভাবছে নিজেকে না জড়িয়ে ঠিক কতটুকু বলতে পারবে। অস্বীকার করতে পারবে লুটেরাদের একজনকে অনুসরণ করনি তুমি, এবং শেষে লোকটাকে খুন করনি? খানিকটা সুস্থির দেখাচ্ছে এখন, মেজাজ ধরে রেখেছে। নিশ্চয় অস্বীকার করতে পারবে মিলে গিয়ে বুলিয়ন পাওয়ার পর গোপন একটা জায়গায় লুকিয়ে রেখেছ, পরে ওগুলোর সাহায্যে যাতে সোল প্রিন্সকে ব্ল্যাকমেল করতে পারো। ঠিক। বুলিয়ন, আক্রিক ম্যানেজমেন্টকে ফেরত দেয়া বুলিয়নের কথা বলছে ও। হেভেনের উদ্দেশ্যে জানতে চাইল শেরিফ। বুলিয়নগুলো উদ্ধার করে মালিকের কাছে পৌঁছে দেওয়ার খবর শোনেনি মার্ক। টের পেল ফাঁদে পড়ে গেছে, অথচ এই অস্ত্র দিয়েই হেভেনকে ফাঁদে ফেলতে চেয়েছিল। কপাল আর কাকে বলে, নিজের পাতা জালে নিজেই ধরা পড়েছে। শেরিফ, ঠিক এজন্যই তোমাকে আমার সাথে বেরোতে বলেছিল সোল, ঠান্ডা স্বরে বলল হেভেন। লড়াই করতে জানে না এমন লোকের ওজনহীন কথা শোনার ইচ্ছে আর নেই আমার। বিপর্যয় বোধ করছে মার্ক দৃষ্ট, রাগে জ্বলছে দুই চোখ। হেভেনের দিকে আঙুল তুলে নাচালো। অস্বীকার করতে পারবে তুমি আবিষ্কার করেছো সোল প্রিন্সি স্টেজ লুট করিয়েছে? তথ্যটা ব্যবহার করে ওকে ওর দলে ভিড়তে চাওনি তুমি?
অস্বীকার করতে পারবে সোল তোমাকে খুব খুন করতে পারে এই আশঙ্কায় এইটা একটা জবানবন্দি দিয়ে স্টমবার্গের সেফে নিরাপদে রাখার জন্য আমার কাছে দাওনি। দুই আঙুল চালিয়ে কপাল থেকে হ্যাটের কিনারা আরো উপরে তুলে দিল হেভেন। স্যাডল হর্নের উপর নেমে এলো হাত। সরাসরি তাকালো মার্কের চোখে। এবার শেরিফ গ্রিনকে বলো কেন এখানে এসেছো তুমি? ঠান্ডা নির্লিপ্ত সুরে বলল ও। শীতল সতর্কতায় নীরব থাকলো মার্ক। জানে কি আসছে এরপর। কেন এসেছে ও? হেভেনকেই প্রশ্নটা করলো শেরিফ। হয়তো বুঝতে পেরেছে উত্তর দেবে না মার্ক। ও চেয়েছে লবটাসের সাথে শনিবারের লড়াইয়ে আমি যেন ইচ্ছে করেই হারি। মিথ্যে কথা। জ্বলে উঠল মার্কের চোখ। শেরিফের দিকে ফিরল। দেখলো ঠান্ডা সাবধানী দৃষ্টিতে ওকেই দেখছে সে। নিজের মুখে রক্ত উঠে আসা স্পষ্ট টের পেল মার্ক। শেরিফের নীল অন্তর্ভেদী চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকতে ব্যর্থ হলো। তুমি যদি ফাইটটা ছেড়ে দিতে নাই বলে থাকো, কিংবা আমি যদি তোমাকে প্রত্যাখ্যানই না করে থাকি, তো এখানে এলে কেন? মার্ক জানে উপযুক্ত উত্তর নেই প্রশ্নটার। কেন এখানে এসেছো? হেভেনের উপর প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্য নিয়ে? নিশ্চিত জানে সে, কারণ এই লোকটির জন্যই সব কিছু ব্যর্থ হয়ে গেছে এবং হেভেনের মাধ্যমে প্রিন্সের উপরও প্রতিহিংসার চরিতার্থ করতে চেয়েছিল। কার প্রতি ঘৃণাটা ওর বেশি? বুনো উন্মাদনায় জুৎসই একটা উত্তর খোঁজার প্রয়াস পেল, কিন্তু সব কিছুর মতো এখানেও ব্যর্থ হলো মার্ক বৃষ্ট। কুপারের লিভারি শেরিফ? মৃদুস্বরে জানতে চাইল হেভেন। বিহ্বল চোখে ওকে দেখছে শেরিফ। ও হ্যাঁ, সামনে নিয়ে বলল, ধন্যবাদ হেভেন, শুভরাত্রি। এগুলো হেভেনের ঘোড়া, হাতে শেরিফের ঘোড়ার লাগাম। মূল রাস্তার দিকে এগিয়ে গেল। শেরিফের দিকে তাকালো মার্ক। আশা করলো গ্রিনের সাথে কোর্টে কাটানো দীর্ঘ সময় কিছুটা হলেও প্রভাবিত করবে লোকটাকে, কিন্তু গ্রিনের চোখে কেবল সন্দেহ দেখতে পেল এবং ক্রমশ অসন্তোষে রূপান্তরিত হচ্ছে তার বিস্ময়। বেশি গিলে ফেলেছ মার্ক? প্রায় নিরপেক্ষ সুরে জানতে চাইল শেরিফ। না, আসলে শরীরটাই ভালো নেই, তিক্তস্বরে বলল সে। অনুভব করলো অজানা কারণে শেরিফের প্রতি ঘৃণা অনুভব করছে এখন। সত্যিই বিধ্বস্ত দেখাচ্ছে তোমাকে। শুভরাত্রি আমস, বলে মূল রাস্তার দিকে এগোলো মার্ক। গলির শেষ মাথায় এসে থামল। দালানের সাথে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। চলৎ ও অপ্রতিরোধ্য একটা বিষের মতো ঘৃণাবোধটা ফিরে এলো ওর মধ্যে। প্রায় অসুস্থ করে তুলল ওকে। জানে সব কিছু তালগোল পাকিয়ে ফেলেছে। পোস্ট থেকে খামটা নিয়ে আসার পথে কিংবা শেরিফের অফিসে অপেক্ষা করার সময় একবারের জন্যও খামের উপর নজর বুলায়নি। ভেতরে জবানবন্দিটা আছে কিনা খুলেও দেখতে পারত। উত্তরটা জানে সে। আসলে ঘুণাক্ষরে ভাবতে পারেনি ওর আগে এই খামটা নিতে পারে হেভেন, যেহেতু ওটা নিরাপদে থাকার উপরই হেভেনের নিরাপত্তা নির্ভর করছে। কৃতকর্মের পরিণতি সম্পর্কে ভাবছে মার্ক। হেভেনকেই বিশ্বাস করেছে গ্রিন এবং নিশ্চিত ধারণা করেছে সত্যি হেভেনকে ফাইটে কিনতে চেয়েছে ও। প্রচণ্ড অবিশ্বাসী যে কোনো লোকই মার্কের কাহিনী বিশ্বাস করবে, কিন্তু তারপর ওর দিকেই আঙুল নির্দেশ করে বলবে অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আইনের আড়াল করেছে মার্ক। দুভাবে শেষ হয়ে গেছে সে, বিবেক এবং পেশার দিক দিয়ে। সব কিছুর জন্যে কেবল হেভেনকেই দায়ী করতে পারছে সে। ওকে সোল প্রিন্সের অপরাধগুলো জানিয়েছে লোকটা, ফাইট নিয়ে চুক্তি করেছে এবং শেষে নিজেই তারিখ নির্ধারণ করেছে, এমনভাবে যাতে ওর জন্যে উজ্জ্বল সম্ভাবনাও শেষ হয়ে যায়।